সময়ের সাথে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। সরবরাহ ঘাটতির কারণে রাজধানীতেই বন্ধ রয়েছে বেশ কয়েকটি পাম্প। ফলে চাপ বাড়ছে অন্যগুলোতে। এদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত তেল, যাতে আয় কমছে অনেকের, বাড়ছে ভোগান্তির পরিমাণও। মেজবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। পাম্পে তেল নেই তা জানার পরও দীর্ঘ অপেক্ষা চালকদের। যাত্রী ছাউনি ও ফুটপাতে বসে হতাশ মনে সময় পার করছেন অনেকেই। বিমানবন্দরের পাশে এই পাম্পে স্বাভাবিক সময়ে অকটেন ও ডিজেলের চাহিদা ৩২,০০০ লিটার থাকলেও বর্তমানে তার যোগান দিতে হিমশিম খাচ্ছেন এই স্টেশনের মালিক। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে পাম্প। চাহিদা মানে ওইটাকে ৩ গুণ যদি করি তারপরও শেষ হয়ে যাবে। এখন তো সবাই তো জানি না, কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা হয়তো এরকমভাবে মজুত করে রাখতেছে। প্রতিদিন এক গাড়ি অকটেন, এক গাড়ি ডিজেল দিচ্ছে। আমরা সে যতক্ষণ চলে ততক্ষণে আমরা চালাচ্ছি। বলছে দুপুরের পরে আসবে, এখন পর্যন্ত বসে আছি। এসে তেল দিতে দেখছেন? না, তেল দিতে দেখি নাই। রাজধানীতে তেজগাঁও, আছাদগেট, মহাখালী সহ বেশ কয়েকটি পাম্প বন্ধ থাকায় চাপ বাড়ছে অন্যগুলোতে। ফলে দীর্ঘ হচ্ছে জ্বালানি প্রত্যাশীদের লাইন। আমরা মনে হয় গাবতলী থেকে এই পাশে যে কয়টা পাম্প আছে সবগুলা খুঁজে পরে এখানে আসছি। ৫-৬ ঘন্টা সিরিয়ালে থাকার পরে 3 বাজে গেছে, 3টার পরে বলতেছে তেল নাই, তেল দিবে না। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় তেল পাওয়া যায় না। রাজধানীর কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে নিরুপায় হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রাইড শেয়ার পেশার শাহ আলম। ভোগান্তির সাথে সময় অপচয় হওয়ায় গেল কয়েকদিনে তার আয় নেমেছে অর্ধেকে। আগে তো মনে করেন যে 12টার 1টার ভেতরে আমি ১,৫০০ টাকা কাজ করে বাসায় চলে যেতাম। এখন মনে করেন যে আমি 5টা পর্যন্ত ১,৫০০ টাকা ইনকাম করতে পারি না। ঢাকার শহর থাইকা খাইয়া এদের খুবই কষ্টদায়ক। ইনকামে প্রভাব পড়বে না যে 2 ঘন্টা হয়তো 200 টাকা হইতো, সেটা হচ্ছে না। একদিকে চাহিদার তুলনায় তেল না পাওয়ার অভিযোগ পাম্প মালিকদের, অন্যদিকে মজুদের অভিযোগ আছে কারো কারো, যার পেছনে সরকারের সমন্বয়হীনতাকে দুষছেন কেউ কেউ। সরকার তো বলছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তাহলে পাম্পওয়ালারা কেন তেল পাম্প বন্ধ রাখবে, কেন তেল দিবে না? পাম্পের গেটে 10টা গাড়ি থাকতে পাম্প বন্ধ হয়ে যায়, তেল নাই, তাহলে এই ভুক্তভোগী আমরা কেন হব? সংকট কাটাতে দ্রুত বিকল্প উপায়ে তেল আমদানির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহকদের। মেজবাহ হাসান, ৭১, ঢাকা। দর্শক, জ্বালানি পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আমরা ঢাকার পাম্পগুলোর অবস্থা দেখছিলাম, সেখানে বেশ কয়েকটি পাম্প কিন্তু বন্ধ রয়েছে, সাধারণ মানুষজন বেশ ভোগান্তিতে রয়েছেন। চট্টগ্রামের পরিস্থিতি আমাদেরকে জানাবেন, সেখানে আসলে নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ করা যাচ্ছে কিনা? চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলো সকালে খোলার কথা থাকলেও এখন জ্বালানি পরিস্থিতি নিয়ে একটা অস্থিরতার কারণে দেখা যাচ্ছে যে সকালে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকছে এবং দুপুরেই সেগুলো খোলা হচ্ছে। তাদের যে ভাউচারগুলো সেগুলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিসির কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং সেগুলো দুপুর নাগাদ এসে পৌঁছানোর পরেই বিভিন্ন পরিবহন, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, সেগুলোতে তারা পেট্রোল কিংবা ডিজেল, অকটেন সেগুলো সরবরাহ করে থাকেন। আর সেই সময় প্রচুর চাপ থাকে এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত এই চাপ থাকলেও পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যার পরে সেই চাপটা অনেকটাই কমে আসে। তবে মানুষজন কিংবা যারা চালক তারা নির্ধারিত সময়ে এই ডিজেল না পাওয়ার কারণে তারা ভোগান্তিতে আছেন এবং অনেকেই এখানে বেশি করে কিনে রাখারও একটি প্রবণতা তৈরি হয়েছে। এটির কারণে দেখা যাচ্ছে যে এই চাপের কারণে ফিলিং স্টেশনগুলোকে অনেকটাই চাপ পোহাতে হচ্ছে এবং তারা বলছেন তারা সরবরাহ যে পরিমাণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে থাকার কথা সেটি তারা পাচ্ছেন না। আরেকটি বিপিসি থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই মাসের মধ্যে জ্বালানি তেল পরিবাহী 17টা জাহাজ আসার কথা ছিল, কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে অনেকটা। তার মধ্যে 8টি এসেছে 2 লাখ মেট্রিক টন জ্বালানি নিয়ে। অন্যগুলোর মধ্যে এখনো পর্যন্ত শিডিউল পরবর্তীতে সেটি নির্ধারণ করা হবে, অর্থাৎ নির্ধারিত সময়ে না আসার কারণেও কিছুটা ব্যাক পেতে হচ্ছে। অন্যদিকে মানুষের মধ্যে একটি অনিশ্চয়তা থেকে বেশি কিনে নেওয়ার যে ঝোঁক
সেটির কারণে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই সরবরাহের মধ্যে কিছুটা সমস্যা হচ্ছে বলে বিবিসির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারপরে তারা চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত আমরা সোমবার পর্যন্ত যেটা জানতে পেরেছি 14 দিনের ডিজেল এবং 9 দিনের অকটেন, 11 দিনের পেট্রোল বিপিসির কাছে সংগৃহীত ছিল এবং এর মধ্যে যে জাহাজগুলো আসার কথা সেগুলো তারা নিয়ে আসার চেষ্টা করছেন। সেটি আনলে এই চাপটি অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর বিশ্ব ব্যবস্থায় একটা অস্থিরতা তৈরি হওয়ার কারণে যে শিডিউলগুলো রয়েছে সেই শিডিউলগুলোর মধ্যে একটা বিপর্যয় কিংবা সেগুলো নড়ে চড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। যাচ্ছি পরের খবরে। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ দামে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হচ্ছে 1,667 কোটি টাকা। ব্রিটিশ প্রতিষ্ঠান টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার এই জ্বালানি সরবরাহ করবে, যাতে প্রতি ইউনিটের দাম পড়বে $19.77, যা দেশে আসার কথা রয়েছে আগামী 24 থেকে 28 এপ্রিলের মধ্যে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের সভায় কাফকো থেকে 30,000 টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ব্যয় হবে পৌনে 200 কোটি টাকা। আর 604 কোটি টাকা ব্যয়ে ইপিআই কার্যক্রমের জন্য ভ্যাকসিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে এদিনের সভায়। অন্তর্বর্তী সরকারের আমলে ভেঙে দেয়া সরকারি বেসরকারি 22 ব্যাংকের বোর্ড পুনর্গঠনে চলছে জোর আলোচনা। এরই মধ্যে আগের অবস্থায় ফিরতে দৌড়ঝাঁপও শুরু করেছেন আওয়ামী আমলে থাকা মালিকেরা। অন্যদিকে রাজনৈতিক ক্ষমতাশীলদের নামও আসছে জোরালোভাবে। বিশেষজ্ঞরা মনে করছেন যে সংবেদনশীল এ খাতের যে কোনো সিদ্ধান্ত নিতে হবে বেশ বুঝে শুনে। মেজবা হাসানের রিপোর্টে বিস্তারিত। দেশের ব্যাংক খাত ঘিরে কেলেঙ্কারির এক কালো অধ্যায়ের জন্ম হয় আওয়ামী আমলের 1.5 দশকে। প্রভাব ক্ষমতা খাটিয়ে প্রতিষ্ঠান দখল, অনৈতিক আর্থিক সুবিধা, ঋণ নিয়ে ফেরত না দেওয়া সহ সব ধরনের অপরাধী হয় এই সময়ে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংকের অনুমোদন ও আইনে পরিবর্তন এনে সবল প্রতিষ্ঠানকে দুর্বল করার বন্দোবস্ত করে বিশেষ গোষ্ঠী, যার ফলে এই ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে যে ঘুরে দাঁড়ানো নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গভর্নর হিসাবে নিয়োগ দেন অর্থনীতিবিদ আহসান এইস মনসুরকে, যিনি সুশাসন ফেরাতে 6 মাসের মধ্যে ভেঙে দেন বেসরকারি 14টি ব্যাংকের বোর্ড, যে তালিকায় ছিল ইসলামী ব্যাংক, ইউসিবি, ন্যাশনাল, এনআরবিসিও। অন্যদিকে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, এসআইবিএল, ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংককে একীভূত করে তৈরি হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর আবারও আগের মালিকানা ও আস্থায় ফেরার গুঞ্জন শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। সামাজিক অনুষ্ঠানে কারোর সাথে দেখা হলো, দায়িত্বশীল ব্যক্তি, তার সাথে আমি মত বিনিময় করি। এতে দেখালো যে আমার এই মত বিনিময়ের উপর ভিত্তি করে কোনো একটা অফিসিয়াল সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হতে পারে। ওরকম ইনফর্মাল ওয়েতে সিদ্ধান্ত হলেও হতে পারে, কিন্তু অফিসিয়ালি কোনো প্রস্তাবনা আসেনি। প্রয়োজনের প্রেক্ষিতে পরিবর্তন, এটা একটা স্বাভাবিক ইস্যু। এটাকে পুরোপুরি রাজনীতিকরণ করাও সঠিক হবে না। শুধু বেসরকারি নয়, ইউনূস সরকারের আমলে সরকারের 8 ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যেখানে কোনো কোনো ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয় সমালোচিত ও প্রশ্নবিদ্ধ লোকজনও। ফলে বিএনপি ক্ষমতা নেওয়ার পর সেখানেও আমূল পরিবর্তনের আভাস মিলছে বেশ কিছুদিন ধরে। নির্বাচনের পরে প্রথম সরকারের যে মন্ত্রিসভার নতুন সরকার এসেছে, এর মধ্যে রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি ও পেশাদারের নামও এসেছে বিভিন্ন মহল থেকে। বিশ্লেষকরা মনে করেন অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল এই খাত পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে বিচার বিশ্লেষণের মাধ্যমে। দক্ষতা সক্ষমতা না দেখে শুধুমাত্র দলীয় বিবেচনায় যদি ঢেলে সাজানো হয়, সেটা তো আসলে কতটুকু আর্থিক খাতের সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারবে সন্দেহ আছে। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স, গভর্নেন্স এগুলো না বুঝে কিংবা ব্যক্তি কিংবা সামাজিক কিংবা দলীয় স্বার্থের থেকে দূরে না থাকতে পারে, তাহলে তো আমাদের আকাঙ্ক্ষিত ফল আমরা পাবো না। বর্তমান সরকারি বেসরকারি মিলিয়ে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা 61টি। মেজবা হাসান, 71, ঢাকা।
মার্চের 24 দিনে $3 বিলিয়ন ছাড়ালো প্রবাসী আয়, যা গেল বছরের একই সময়ের চেয়ে বেড়েছে প্রায় 11%। বাংলাদেশ ব্যাংক এমন তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী ঈদের পর প্রথম কার্যদিবস অর্থাৎ 24 মার্চে দেশে আসে $22 কোটি, আর চলতি অর্থ বছরের শুরু থেকে এই সময় পর্যন্ত যা ছাড়িয়েছে $2550 কোটি বা $25.5 বিলিয়ন। এই আয় গেল বছরের একই সময় ছিল $2123 কোটি, অর্থাৎ সেই হিসাবে বেড়েছে 20%-এরও খানিকটা বেশি। এর আগে গেল ফেব্রুয়ারিতে $302 কোটি রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এবার ভরিতে 5,500 টাকা কমলো স্বর্ণের দাম। আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে 2,41,445 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। বলা হয়েছে যে আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,30,481 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম 3,324 টাকা নির্ধারণ করে দিয়েছে বাজুস। এর আগে গেল 19 মার্চ দুবার স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সে সময় 6 ঘন্টার ব্যবধানে ভরিতে কমে 15,000-এর বেশি। 2025 শেষে দেশের মোট বিদেশি ঋণ দাঁড়িয়েছে $113.52 বিলিয়ন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে। পতিত সরকারের রেখে যাওয়া ঋণের চাপের মধ্যেই বিদায়ী বছরের শেষ 3 মাসে ঋণ বেড়েছে $130 কোটি, যার মধ্যে সরকারি খাতে বেড়েছে বেশি। 2024 সালের ডিসেম্বর শেষে ঋণ ছিল $104.37 বিলিয়ন, অর্থাৎ এক বছরে বেড়েছে $9 বিলিয়নের খানিকটা বেশি। যদিও 2025 সালের মাঝামাঝি কিছুটা কমেছিল ঋণের পরিমাণ। বর্তমানে সরকারি খাতে ঋণ $93.46 বিলিয়ন এবং বেসরকারি খাতে $20.06 বিলিয়ন। প্রায় 5% কমে বিশ্ববাজারে আবারও $100 নিচে নামলো প্রতি ব্যারেল তেলের দাম। মূলত ইরানের সাথে যুদ্ধ শেষের ইঙ্গিতের পরে কমতে থাকে বৈশ্বিক তেলের দাম। প্রায় 1 মাস ধরে চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম উত্তেজনা। এর জেরে সম্প্রতি ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। জবাবে ইরানও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় হামলার পাল্টা হুমকি দিয়েছে। এমন পরিস্থিতিতে তেলের দাম উঠে যায় $113। ইতিবাচক আলোচনার আভাসে যা আবারও কমতে শুরু করেছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে সারের সরবরাহ ব্যবস্থায়। ফলে অনিশ্চয়তা বাড়ছে খাদ্য নিরাপত্তা নিয়ে। যুদ্ধ দীর্ঘায়িত হলে তাই আবারও বাড়তে পারে মূল্যস্ফীতি, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। নুসরাত মুমি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তীব্র থেকে তীব্রতর হচ্ছে সার সংকট, যা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর দ্বিতীয় সর্বোচ্চ। এতে কৃষি উৎপাদন কমে যাওয়ায় হুমকিতে পড়েছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা। তথ্য বলছে মধ্যপ্রাচ্য বছরে রপ্তানি করে 22 মিলিয়ন টন ইউরিয়া সার, যা বৈশ্বিক সরবরাহের 46%, যেখানে প্রতি মাসে 1.33 মিলিয়ন টন সার পরিবহনে ব্যবহার হয় হরমুজ প্রণালী। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর সরু এই জলপথের নিয়ন্ত্রণ কঠোর করেছে তেহরান। ফলে জ্বালানির পাশাপাশি বাধাগ্রস্ত হয় বড় আকারের সার পরিবহন, যার মধ্যে রয়েছে 38% নাইট্রোজেন ও 20% ফসফরাস সার। যুদ্ধ শুরুর পর থেকে সব ধরনের সারের গড়ে দাম বেড়েছে 10 থেকে 30%। শুধুমাত্র ইউরিয়া সারেই 50% বেড়ে মার্চের মাঝামাঝিতে টন প্রতি দাম পৌঁছায় $720। এছাড়া 24% বেড়ে অ্যামোনিয়ার দাম ওঠে $600। অন্যদিকে গত সপ্তাহে প্রধান সার কারখানা রাস লাফানে উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার এনার্জি। ফলে বিশ্ববাজারে সরবরাহ কমেছে অ্যামোনিয়া ও ইউরিয়া সারের। তথ্য অনুযায়ী সারা বিশ্বে আগামী 25 দিন চলার মতো সারের মজুদ রয়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, হরমুজ প্রণালী স্বাভাবিক গতিতে না ফিরলে এই সংকট আরও তীব্রতর হবে। আমদানি নির্ভর হওয়ায় বিপাকে পড়বে ব্রাজিল, ভারত, দক্ষিণ এশিয়া ও ইউরোপের কিছু দেশ। এছাড়া সার তৈরির সক্ষমতা কম থাকায় খাদ্য উৎপাদনের সংকট দেখা দিতে পারে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও মরক্কোর মতো দেশেও। যদিও এরই মধ্যে ফসফেট ও নাইট্রোজেন সার রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তবে যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে বাড়তে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ। বিশেষজ্ঞদের মতে সারের সরবরাহ সংকটের ধারা চলমান থাকলে ঝুঁকিতে পড়বে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, বাড়বে উৎপাদন খরচ, বিশ্বব্যাপী আবারও প্রকট হবে মূল্যস্ফীতি। নুসরাত মুমি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।